কাউকে না বাইরে থেকে দেখে তার মন বোঝা মানে ভেতরের খবর পাওয়াটা কিন্তু বেশ কঠিন। কি চলছে ভেতরে, কোন ঝড়, সেটা তো সবসময় মুখে বোঝা যায় না। একদম। পাতিকে যেমনটা বলেছেন, মানে জীবনের সবচেয়ে বড় লড়াইটা আসলে বাইরের দুনিয়ার সঙ্গে নয়, নিজের ভেতরের সঙ্গেই। আর সেই ভেতরের জগতের একটা বিশাল অংশ জুড়েই তো আছে আমাদের নানা রকম অনুভূতি, মানে আবেগ, যাকে আমরা ইমোশন বলি। ঠিক। ভাবুন তো, রোজ কত রকমের আবেগের মধ্যে দিয়ে যাই আমরা। রাগ, আনন্দ, কষ্ট, ভয়, কত কি। হ্যাঁ, সারাদিন ধরে চলে। কিন্তু একটা প্রশ্ন জানেন তো মনে আসে প্রায়ই, এই যে আবেগগুলো, এগুলো কি আমাদের কন্ট্রোলে আছে, নাকি আমরাই আবেগের পুতুল? ভালো প্রশ্ন। যেমন ধরুন, রাস্তায় কেউ একজন ধাক্কা দিয়ে হয়তো বাজে কথা বলল, আর সঙ্গে সঙ্গে আমাদের মাথা গরম হয়ে গেল, হয়তো দুটো কথা শুনিয়েও দিলাম। ওই সময়টায় সিদ্ধান্তটা কে নিল, আমি নাকি আমার ভেতরের ওই রাগটা? এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। আমরা আজ প্রাতিক কিংয়ের লেখা মাস্টারিং ইমোশন, কন্ট্রোলিং ডেস্টিনি বইটার কিছু বাছাই করা ভাবনা নিয়ে কথা বলবো। আচ্ছা। দেখব যে কিভাবে এই আবেগগুলোকে আরও ভালো করে চিনে বুঝে সেগুলোকে নিয়ন্ত্রণ করে আমরা নিজেদের জীবনের পথটা ঠিক করতে পারি। তার মানে আমাদের আজকের এই গভীরে ডুব দেবার উদ্দেশ্য হল ওই বইটার মূল সূত্রগুলো খুঁজে বের করা, কিভাবে আবেগ জয় করে নিজের ভাগ্য বা ভবিষ্যৎ গড়া যায়। হ্যাঁ, বইটার একেবারে মূল কথাটা কি বলুন তো? খুব পাওয়ারফুল। যে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে তার ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করতে পারে। ওয়াও, এটা শুনতে খুব শক্তিশালী লাগছে। এটা শুধু কথার কথা নয়, আসলে ভীষণ বাস্তব একটা কথা। প্রাতিক কিং একটা খুব সাধারণ কিন্তু খুব জোরালো উদাহরণ দিয়েছেন। ভাবুন, সকালে বাড়ি থেকে বেরোলেন বেশ ভালো মেজাজে। হ্যাঁ, বাস, আর যায় কোথায়? আমাদেরও তখন রাগ একদম সপ্তমে। হয়তো উল্টে আমিও কিছু বললাম বা মনে মনে গজগজ করতে শুরু করলাম। ঠিক। ফলাফলটা কি হলো? সারাদিন মেজাজ খারাপ, সৎ কাজেই ভুল হচ্ছে, ভালো লাগছে না কিছু। আমরা হয়তো লোকটাকে দোষ দিই, ওই লোকটাই আমার দিনটা বরবাদ করে দিল। কিন্তু প্রাতিক কিং বলছেন, আসল ব্যাপারটা অন্য। আমরা আসলে নিজের ইচ্ছেতেই আমাদের মনের শান্তির রিমোট কন্ট্রোলটা অন্যের হাতে তুলে দিচ্ছি। তাই তো, তার এক মুহূর্তের কথায় বা আচরণে আমরা আমাদের পুরো দিনের শান্তি নষ্ট করে ফেললাম। এবং এটা কিন্তু একদিনের ঘটনা নয়, প্রায় প্রতিদিনই আমরা নিজের অজান্তেই এরকম পরিস্থিতির শিকার হই, আবেগের কাছে হেরে যাই, নিয়ন্ত্রণটা নিজের হাতে রাখি না। প্রাতিক কিং আবেগকে আগুনের সঙ্গে তুলনা করেছেন। উপমাটা আমার বেশ ভালো লেগেছে। হ্যাঁ, দারুণ উপমা। উনি বলছেন, আবেগ ঠিক আগুনের মতো। একে যদি নিয়ন্ত্রণে রেখে ঠিকঠাক কাজে লাগানো যায়, ধরুন রান্নার কাজে যেমন লাগে। কিন্তু সেই আগুনই যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন তো ঘরবাড়ি সব পুড়িয়ে ছারখার করে দিতে পারে। ঠিক তাই। আমাদের ভেতরের এই যে তীব্র আবেগগুলো, রাগ, ভয়, ঈর্ষা, এগুলো ওই আগুনের মতোই। সবচেয়ে জরুরি হলো ওই আগুনের আঁচটা বাড়তে শুরু করলেই টের পাওয়া, সচেতন হওয়া। হ্যাঁ, এই সচেতন হওয়াটাই কিন্তু নিজেকে বাঁচানোর প্রথম ধাপ। তা ঠিক। বিশেষ করে রাগের ব্যাপারে আমরা অনেক সময় ভাবি কি, রেগে গিয়ে চেঁচামেচি করা বা কিছু বলে ফেলাই বুঝি শক্তি দেখানো। হ্যাঁ, অনেকে এটাই মনে করে। কিন্তু প্রাতিক কিং একটা অন্য কথা বলছেন। উনি বলছেন, রাগের মুহূর্তে চুপ করে থাকাটা কিন্তু হার নয়, বরং এটা নিজের ওপর কন্ট্রোল আনার প্রথম ধাপ। কয়েক মুহূর্ত যদি চুপ থাকা যায়, তাহলে হয়তো অনেক ভুল কথা বা ভুল সিদ্ধান্ত থেকে বেঁচে যাওয়া যায়। একদম। এটা শুনতে যতটা সহজ লাগছে, করাটা কিন্তু বেশ কঠিন। ওই তাৎক্ষণিক রিয়াকশন না দেখিয়ে একটু থামা, এর জন্য তো চেষ্টা দরকার। অবশ্যই সচেতন চেষ্টা দরকার। হ্যাঁ, আর উনি একটা সহজ কিন্তু কাজের কৌশলের কথাও বলেছেন। যখন বুঝতে পারছেন যে রাগ বাড়ছে, তখন কয়েক মুহূর্ত চোখটা বন্ধ করে কয়েকটা গভীর শ্বাস নেওয়া, আর মনে মনে নিজেকে বলা, আমি শান্ত আছি, আমি নিয়ন্ত্রণে আছি। এই ছোট্ট প্র্যাকটিসটা নিয়মিত করলে নাকি ধীরে ধীরে আবেগের ওপর নিয়ন্ত্রণ বাড়ে। প্রাতিক কিং নিজের জীবনের একটা ঘটনা বলেছিলেন এই নিয়ে। একবার তার এক পুরনো বন্ধুর সাথে খুব বাজে তর্ক হয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে বন্ধুটি রেগে ঘর থেকে বেরিয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক পর যখন দুজনেরই মাথা ঠান্ডা হয়, তখন তারা বুঝতে পারেন ওই কয়েক মিনিটের লাগাম ছাড়া রাগ তাদের এত বছরের বন্ধুত্বটাকে প্রায় শেষ করে দিচ্ছিল। ভাবা যায়, এই ঘটনাটা তো শুধু বন্ধুত্বে নয়, জীবনের সব সম্পর্কেই সত্যি। পরিবারে, ভালোবাসায়, কাজের জায়গায়,
কত সম্পর্ক যে নষ্ট হয় শুধু এই এক মুহূর্তের রাগের জন্য। ঠিক। কিংয়ের একটা কথা আছে না, রাগের মাথায় কিছু বলো না, কারণ সেই কথাগুলো আর ফিরিয়ে আনা যায় না। আবেগ নিয়ন্ত্রণ করা মানে কি আবেগগুলোকে চেপে রাখা বা মেরে ফেলা? এটা নিয়ে কিন্তু অনেকের ভুল ধারণা আছে। খুব জরুরি প্রশ্ন তুলেছেন। প্রাতেক কিং কিন্তু এটা পরিষ্কার করে বলেছেন, আবেগ নিয়ন্ত্রণ মানে দমিয়ে রাখা বা অস্বীকার করা নয়। তাহলে আবেগ তো আমাদের ভেতরের শক্তি। একে মেরে ফেললে তো আমরাই প্রাণহীন হয়ে যাব। উনি নদীর উপমা দিয়েছেন, দেখুন, নদী যখন বাঁধের মধ্যে দিয়ে ঠিক পথে বয়ে চলে তখন সে শান্ত, সুন্দর, মানুষের কাজে লাগে। হ্যাঁ, কিন্তু বাঁধ ভেঙে গেলে সেই নদী কিন্তু ভয়ঙ্কর বন্যা ডেকে আনে। ঠিক তাই। আবেগেরও একটা সুস্থ পথ দরকার। রাগ, দুঃখ, ভয় প্রত্যেকটা অনুভূতির পেছনেই কিন্তু কোনো না কোনো কারণ থাকে, একটা মেসেজ থাকে। যদি আমরা শান্ত হয়ে সেই মেসেজটা বোঝার চেষ্টা করি, কেন এই রাগ হচ্ছে, কিসের অভাব বোধ করছি, তাহলে সেই আবেগটাকেই আমরা নিজেদের ভালোর জন্য কাজে লাগাতে পারি। একটা গল্প মনে পড়ল। এক ছেলে ছিল যাকে ছোটবেলায় সবাই খুব অবহেলা করত, বলতো তোর দ্বারা কিচ্ছু হবে না। আচ্ছা। এই কথায় তার ভেতরে প্রচণ্ড রাগ আর কষ্ট জমেছিল। কিন্তু সে ওইসবে ডুবে না গিয়ে সেগুলোকে জেদ বানিয়ে ফেলল। দিনরাত খাটতে শুরু করল। তারপর? অনেক বছর পর যখন সে জীবনে সফল হল, তখন সে বলেছিল, আমি রাগকে শত্রু ভাবিনি, রাগ ছিল আমার টিচার। ওই রাগটাই আমাকে জাগিয়ে তুলেছিল। বাহ, কি দারুণ একটা রূপান্তর! নেগেটিভ আবেগ থেকে পজিটিভ শক্তি। এখানেই প্রাতিকিংয়ের ওই মূল কথাটা আবার চলে আসে। তুমি অন্যদের কন্ট্রোল করতে পারবে না, কিন্তু তাদের ব্যবহারের প্রতি তোমার রিঅ্যাকশন তুমি অবশ্যই কন্ট্রোল করতে পারো। একদম। কে কি বলল বা করল সেটা তো আমাদের হাতে নেই, কিন্তু তার জবাবে আমরা কি ভাবব, কি বলবো বা কি করব, সেই ক্ষমতাটা 100% আমাদের। কেউ খারাপ ব্যবহার করলে তার উত্তরে শান্ত থাকা বা হয়তো একটু হেসে এড়িয়ে যাওয়া, এটাকে অনেকে দুর্বলতা ভাবে। হ্যাঁ, ভাবে। কিন্তু প্রাতিক কিং বলছেন, এটাই আসল শক্তি। কারণ এর মানে হল আপনার মনের শান্তিটা অন্য কারো কথা বা কাজের ওপর নির্ভর করছে না। আপনি আপনার মনের মালিক। আর এই প্রসঙ্গে প্রাতিক কিং দুটো শব্দের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য দেখিয়েছেন, রিয়াক্ট আর রেসপন্ড। হ্যাঁ, এই দুটো শব্দের তফাৎটা বোঝা খুব দরকারি। উনি বলছেন, ডোন্ট রিয়াক্ট, রেসপন্ড। রিয়াক্ট করা মানে কি? মানে হলো কোনো ঘটনা বা কথার উত্তরে সঙ্গে সঙ্গে, প্রায় না ভেবেই আবেগতাড়িত হয়ে কিছু করে ফেলা। অনেকটা অটোমেটিক পাল্টা আঘাত কর্ম হতো। কেউ অপমান করলো, আমিও সঙ্গে সঙ্গে অপমান করলাম। ঠিক। আর রেসপন্ড করা মানে হলো রেসপন্ড করা মানে হলো পরিস্থিতিটা দেখা, একটু থামা, ভাবা, এবং তারপর একটা স্থির, নিয়ন্ত্রিত, মানে ভেবেচিন্তে ঠিক করা প্রতিক্রিয়া জানানো। যেমন ওই একই উদাহরণে যদি দেখি, কেউ অপমান করল, সঙ্গে সঙ্গে রেগে না গিয়ে হয়তো মনে মনে ভাবা, আচ্ছা, মানুষটা হয়তো নিজে কোনো সমস্যায় আছে তাই এমন করছে, অথবা ওর কথায় আমার কিছু যায় আসে না, আমি শান্ত থাকব। এই যে সচেতনভাবে থামা এবং একটা শান্ত প্রতিক্রিয়া বেছে নেওয়া, প্রাতিক কিং এটাকে বলছেন ইনার ভিক্টরি বা ভেতরের জয়। একদম। এটা প্রমাণ করে যে বাইরের পরিস্থিতি নয়, আমরাই আমাদের আবেগ আর আচরণের ড্রাইভার। রাগের আগুনটা তো না হয় বোঝা গেল, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা আর একটা পাওয়ারফুল আবেগ তো হলো ভয়। এটাও তো আমাদের কম আটকায় না। অবশ্যই। ব্যর্থ হওয়ার ভয়, লোকে কি ভাববে সেই ভয়, একা হয়ে যাওয়ার ভয়, অজানা কিছুর ভয়, কত রকমের ভয় যে আমাদের আটকে রাখে। প্রাতিক কিং ভয়কে তুলনা করেছেন মনের এক গভীর ছায়ার সঙ্গে। উনি বলছেন, ভয় অনেকটা নিজের ছায়ার মতোই। যতক্ষণ না তুমি ওর দিকে সাহসের আলো ফেলবে, ওটা বিশাল বড় আকারেই থাকবে। এখানে আলো বলতে উনি কি বোঝাতে চেয়েছেন? সাহস? আলো হলো পদক্ষেপ নেওয়া, মানে কাজ শুরু করা বা অ্যাকশন। যে কাজটা করতে ভয় লাগছে, সেটার থেকে আমরা যত পালাবো, ভয়টা ততই জেকে বসবে। কিন্তু যেই মুহূর্তে আমরা সাহস করে কাজটা শুরু করে দিই, মানে ভয়ের মুখোমুখি হই, দেখা যায় ভয়টা আস্তে আস্তে ছোট হতে শুরু করেছে। তার মানে ভয়ের সেরা ওষুধ হলো ভয়টার দিকেই এগিয়ে যাওয়া। একদম। তাহলে রাগ হোক বা ভয়, সব ক্ষেত্রেই মূল চাবিকাঠিটা কোথায় মনে হচ্ছে? কিভাবে এগুলোকে নিয়ন্ত্রণে আনা যায়? প্রাতিক কিংয়ের মতে এর সবচেয়ে বড় হাতিয়ার বা মূল রহস্যটা হলো সেলফ অ্যাওয়ারনেস, মানে আত্মসচেতনতা। নিজেকে জানা, নিজের ভেতরের কলকবজা বোঝা। হ্যাঁ, ঠিক কোন মুহূর্তে আমার রাগ হচ্ছে,
কেন হচ্ছে, কার কথায় বা কোন পরিস্থিতিতে কষ্ট লাগছে, কখন ভয়টা চেপে বসছে, এই জিনিসগুলো যখন আমরা একটু দূর থেকে মানে নিরপেক্ষভাবে দেখতে শিখি, তখনই আসলে খেলাটা ঘুরতে শুরু করে। ঠিক। কারণ যখন আমরা নিজের ফিলিংসগুলোকে স্পষ্টভাবে চিনতে পারি, তাদের কারণগুলো ধরতে পারি, তখন সেই ফিলিংসগুলো আর লুকিয়ে থেকে আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা তখন ড্রাইভিং সিটে বসে যাই। একদম। আর এর সাথে আর একটা জরুরি উপলব্ধি যোগ করা যায়, যেটা কিং তার বইতে বলেছেন, সেটা হলো আবেগের অস্থায়ী প্রকৃতি। অস্থায়ী মানে টেম্পোরারি। হ্যাঁ, উনি মনে করিয়ে দেন এভরি ইমোশন ইজ টেম্পোরারি। রাগ, দুঃখ, ভয়, এমনকি খুব আনন্দ, কোনো অনুভূতিই কিন্তু চিরকাল থাকে না। এগুলো অনেকটা নদীর স্রোতের মতো বা আকাশের মেঘের মতো। আসে, কিছুক্ষণ থাকে, আবার চলেও যায়। এটা মনে রাখাটা কিন্তু খুব জরুরি, বিশেষ করে যখন খুব কষ্ট হয় বা রাগ হয়। ঠিক। ভেবে দেখুন না, গত বছর যে ঘটনাটা নিয়ে হয়তো আপনার ঘুম আসছিল না, যে কষ্ট বা রাগ কাবু করে ফেলেছিল, আজ কি সেটা জোর একই রকম আছে? না, হয়তো অনেকটাই কমে গেছে। সেটাই। সময় এবং আমাদের চেষ্টা অনেক গভীর ক্ষতও হালকা করে দেয়। আবেগগুলো বদলায়, শুধু দরকার ওই ঝড়ের সময়টায় একটু ধৈর্য ধরে থাকা। এই ধৈর্য ধরতে পারাটাই তো একটা বড় জয়। বইয়ের আরেকটা অংশে প্রাতিক কিং ক্ষমা বা ফরগিভনেস নিয়েও খুব সুন্দর কিছু কথা বলেছেন। এটাও তো আবেগ নিয়ন্ত্রণের একটা জরুরি দিক, তাই না? অবশ্যই। উনি বলছেন, ক্ষমা করা মানে কিন্তু ভুলে যাওয়া নয়। ক্ষমা করা মানে নিজেকে মুক্তি দেওয়া। নিজেকে মুক্তি দেওয়া কিসের থেকে? মুক্তি হল নিজের ভেতরের ওই ক্ষোভ, জ্বালা আর জমে থাকা অভিমানের জেলখানা থেকে। যখন আমরা কারো ওপর রাগ বা ঘৃণা পুষে রাখি, তখন সেই মানুষটার হয়তো কিছু যায় আসে না, সে হয়তো দিব্যি আছে। কিন্তু আমরা প্রতিনিয়ত সেই নেগেটিভ অনুভূতিটার বোঝা বয়ে বেড়াই, নিজের ভেতরে বিষ জমা করি, এটা আমাদের শান্তি কেড়ে নেয়। তাই প্রাতিক কিং বলছেন, ফরগিভ ফর ইয়োর পিস, নট ফর আদার্স। ক্ষমাটা আমরা অন্যের জন্য করি না, করি নিজের শান্তির জন্য। নিজেকে হালকা করার জন্য। ওই রাগ বা অভিমান বয়ে বেড়ানোটা অনেকটা কাঁধে একটা ভারী পাথর নিয়ে হাঁটার মতো। নামিয়ে ফেলতে পারলেই শান্তি। আরেকটা মানসিক ফাঁদ আছে যেটা আমাদের শান্তি খুব নষ্ট করে, ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা। ও হ্যাঁ, এটা তো খুব কমন সমস্যা। কোনো একটা ঘটনা ঘটার আগেই বা হয়তো ঘটবেই না, কিন্তু আমরা তার সব খারাপ দিক নিয়ে ভাবতে থাকি। যদি চাকরিটা না হয়, যদি পরীক্ষায় পাশ না করি, যদি সে আমাকে ভুল বোঝে। ঠিক। এই যদি করতে করতে আমরা বর্তমান মুহূর্তটাকেই হারিয়ে ফেলি। ভবিষ্যতের কাল্পনিক সমস্যা নিয়ে এত ব্যস্ত থাকি যে এখনকার কাজটাই আর করা হয় না। ঠিক, এটা একটা দুষ্ট চক্রের মতো। প্রাতিক কিংয়ের পরামর্শ এখানে খুব সোজা সাপটা। থিঙ্ক লেস, ফিল কাম, অ্যাক্ট মোর। কম ভাবো, শান্ত থাকো আর কাজে নামো। একদম। অতিরিক্ত চিন্তা আমাদের শক্তি কেড়ে নেয়, পঙ্গু করে দেয়, কিন্তু কাজ বা অ্যাকশন আমাদের সমাধান দেয়, আত্মবিশ্বাস বাড়ায়, এগিয়ে নিয়ে যায়। কাজই হলো চিন্তার জাল কাটার সেরা অস্ত্র। সম্পর্কের ক্ষেত্রে আবেগের ভূমিকা নিয়েও তো নিশ্চয়ই কিছু বলেছেন উনি, কারণ সম্পর্কগুলোতেই তো আমাদের আবেগের আসল পরীক্ষা হয়। হ্যাঁ, বলেছেন। একটা খুব দরকারি কথা বলেছেন। যে সম্পর্কে জড়িয়ে তুমি তোমার নিজের আবেগ, নিজের সত্তা হারিয়ে ফেলো, সেটা আসলে ভালোবাসা নয়, সেটা ডিপেন্ডেন্সি বা নির্ভরতা। মানে একটা হেলদি সম্পর্কে নিজের ভালো লাগা, খারাপ লাগা, নিজের আবেগগুলোরও দাম থাকে। নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলে অন্যের খুশিতে নিজের খুশি খোঁজাটা একরকম মানসিক দাসত্ব। যার মানে কি এই যে সম্পর্কে আবেগ থাকা উচিত নয়? না, মোটেও তা নয়, বরং উল্টো। প্রাতিক কিং জোর দিয়েছেন নিজেকে ভালোবাসার উপর, সেলফ লাভ। যখন কেউ নিজেকে ভালোবাসতে শেখে, নিজের খেয়াল রাখে, নিজের মানসিক শান্তির দায়িত্ব নেয়, তখন সে আর অন্যের ভালোবাসা বা অ্যাপ্রুভেলে যেন কাঙাল থাকে না। তখন সে নিজেই একজন সম্পূর্ণ মানুষ হয়ে ওঠে। ঠিক। আর একজন সম্পূর্ণ মানুষ আবেগের দাস হয় না, সে আবেগকে নিজের সঙ্গী করে চলতে পারে। বইয়ের শেষের দিকে প্রাতিক কিং জীবনটাকে একটা পরীক্ষার মতো করে দেখেছেন। উনি বলছেন, লাইফ ইজ ফুল অফ টেস্টস। এভরি টেস্ট ইজ এসেনশিয়ালি ডিজাইন টু সি ওয়েদার ইউ ক্যান স্টে কাম ও নট। তার মানে জীবনের প্রতিটা চ্যালেঞ্জ, প্রতিটা কঠিন পরিস্থিতি, এগুলো আসলে আমাদের শান্ত থাকার ক্ষমতা পরীক্ষা করে। হ্যাঁ, আর এই শান্ত থাকাটাকেই উনি আসল শক্তি বলেছেন, দুর্বলতা নয়। পিস ইজ দ্য রিয়েল পাওয়ার। ভাবুন তো, যে মানুষটা চরম ঝামেলার সময়ও মাথা ঠান্ডা রাখতে পারে,
তার ভেতরের জোরটা কতখানি। আসলে যখন কেউ নিজের আবেগকে কন্ট্রোল করতে শিখে যায় তখন জীবনের অনেক ধাক্কাতেও সে একেবারে ভেঙে পড়ে না। হয়তো কেউ রিজেক্ট করল, কেউ সমালোচনা করল, কিছু হারিয়ে গেল, কষ্ট হবে, দুঃখ হবে, কিন্তু সে পরিস্থিতির দাসে পরিণত হবে না। সে হয়তো মনে মনে বলবে, ঠিক আছে, এটাও জীবনের অংশ, আমাকে শান্ত থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে। কারণ সে জানে বাইরের ঝড় যাই হোক তার ভেতরের শান্তিটা তার নিজের হাতে। তাহলে পুরো আলোচনার সার কথাটাই এটাই দাঁড়াচ্ছে যে আবেগকে শত্রু না ভেবে বরং বন্ধু হিসেবে চিনে, তাকে বুঝে, তার লাগামটা নিজের হাতে নিতে পারলেই জীবনের স্টিয়ারিংটাও নিজের হাতে চলে আসে। এক্স্যাক্টলি, ঠিক যেমনটা প্রতীক টিং বলেছেন, দ্য ওয়ান হু কন্ট্রোলস হিজ ইমোশনস কন্ট্রোলস হিজ ডেস্টিনি। যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে তার ভাগ্যকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারে। আর এই নিয়ন্ত্রণের জার্নিটা শুরু করার জন্য তো বিশাল কিছু করতে হবে না, তাই না? না না, একদমই না। শুরুটা হতে পারে খুব সাধারণ কিছু অভ্যেস দিয়ে। যেমন একটু রাগ কমানোর চেষ্টা করা, চট করে রিয়্যাক্ট না করে কয়েক সেকেন্ড থামা, অন্যের কথায় কষ্ট পেলে সেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা না ভেবে নিজেকে অন্য কাজে ব্যস্ত করা, ভয় লাগলে পালিয়ে না গিয়ে খুব ছোট্ট একটা স্টেপ নেওয়া। এই ছোট ছোট সচেতন চেষ্টাগুলোই ধীরে ধীরে বড় শক্তি হয়ে উঠবে। ঠিক, আর এই পরিবর্তনগুলোই জীবনটাকে অন্য চোখে দেখতে শেখায়। তখন বোঝা যায় যাকে আমরা সুখ বা শান্তি বলি সেটা আসলে বাইরের কোনো জিনিস বা মানুষের মধ্যে নেই, সেটা আমাদের ভেতরেই আছে, শুধু সেটাকে চিনে নেওয়ার অপেক্ষা। যখন কেউ তার আবেগের নিয়ন্ত্রক হতে পারে তখন সে আর পরিস্থিতির ভিকটিম থাকে না। সে তার নিজের জীবনের গল্পটা নিজেই লিখতে শুরু করে। নিজের ভবিষ্যৎ, নিজের শান্তি, এগুলো তখন তার নিজের সচেতন পছন্দের ফল হয়ে দাঁড়ায়। এর জন্য শুধু দরকার মাঝে মাঝে একটু থামা, নিজের ভেতরের দিকে তাকানো আর শান্ত থাকার অভ্যাস করা। চমৎকার! বাইরের দৌড়ঝাঁপের বদলে নিজের ভেতরে একটু থিতু হওয়া, এটাই হয়তো আসল চাবিকাঠি। আচ্ছা, এবার তাহলে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। হ্যাঁ, অবশ্যই। আজকের আলোচনা থেকেই প্রশ্নটা উঠে আসছে, কিন্তু উত্তরটা তাদের নিজেদের খুঁজে নিতে হবে। প্রশ্নটা হলো, যদি এটা সত্যি হয় যে আমাদের আবেগগুলোই প্রতিদিন আমাদের জীবনের গল্প লিখছে, তাহলে সেই গল্পের লেখক হওয়ার জন্য প্রথম কোন পদক্ষেপটা আপনি আজই নিতে পারেন? খুব ভাবনার খোরাক জোগানোর মতো প্রশ্ন। উত্তরটা হয়তো একেকজনের জন্য একে রকম হবে, কিন্তু নিজের দিকে তাকানোর এই শুরুটাই আসল, তাই না? একদম। শেষ করার আগে প্রতীক কিংয়ের মূল মেসেজটা আরেকবার মনে করিয়ে দিই। রাগ, ভয়, দুঃখ, কষ্ট এগুলো আসবেই, এগুলো জীবনের অংশ। কিন্তু যেদিন আমরা এই আবেগগুলোকে চিনতে শিখব, বুঝতে পারব, তাদের ভাষা পড়তে পারব, সেদিন থেকে জীবনটা আমাদের নিয়ন্ত্রণে আসতে শুরু করবে। আমরা আর আবেগের হাতের পুতুল থাকব না, আমরা চালকের আসনে বসব। কারণ দিনের শেষে এটাই সবচেয়ে বড় সত্যি, যে তার আবেগকে জয় করতে পেরেছে সে তার জীবনকেই জয় করেছে।